আগের দিনে 6 ক্লাস পর্যন্ত একটা ইউনিট শেষ হয়েছে, ইউনিট 2 পোর্শনটা। তো আমি বলেছিলাম যে এক একটা ইউনিট থেকে একটা 30 নম্বরের কোশ্চেন মিনিমাম আসে, এবং ইউনিট 1 এবং 2 এই দুটো জায়গা থেকে হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম এই টপিকের জিনিসগুলো ছিল, এবং ওই জায়গার যেগুলো তোমরা পড়েছো মোটামুটিভাবে কিছুটা হলেও হিস্ট্রিতে সেগুলো পড়েছো, আইডিয়া আছে। অশোক, কনিষ্ক, বৌদ্ধ সংগীতি, বুদ্ধের জীবনী, কিংবা বুদ্ধ যুগের যে সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি যে প্রশ্নগুলো ছিল মোটামুটি হলেও একটা আইডিয়া ছিল। কিন্তু এই যে ইউনিট শুরু হচ্ছে, ইউনিট 3 এবং ইউনিট 4 পরে থাকবে, এগুলো হচ্ছে পালি লিটারেচার পোর্শনের বিষয়। এইগুলো কিন্তু তোমাদের বেশ নতুন এবং বেশ কঠিন। তো কিছুটা নোটটা যেহেতু হাতে পেয়েছো বা প্রিন্ট করেও দেখেছো, তো এখানে কিন্তু প্রচুর টার্মিনোলজি আছে এবং বেশ অনেকটা বুঝে পড়তে হবে। এই জায়গাটা কিন্তু গল্প পড়ে দিলাম সেরকম আর। আচ্ছা, তো এই জায়গা থেকে কিন্তু একটু পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, প্রথমে যেটুকু বলার এখানে বেসিক আইডিয়া হিসেবে, এই সেকশন যেটা আছে এইটা হচ্ছে সিলেবাসের, দেখবে লেখা আছে ক্যানোনিক্যাল লিটারেচার বলে। ক্যানোনিক্যাল লিটারেচার মানে যেটা বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক এইটা বোঝায়। ক্যানন বলতে মূল ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র বোঝায়। বৌদ্ধদের ধর্মশাস্ত্র হচ্ছে ত্রিপিটক, অতএব বিনয়, সূত্র, অভিধর্ম এই 3 পিটক নিয়ে এখানে পাঠ্য। আর এইখান থেকে যদি কোশ্চেনের কথা বলি, তো যেহেতু এই ইউনিটে 3টে পিটক পাঠ্য আছে, তো অবভিয়াসলি 3টে পিটক থেকে 3 ঘুরে ফিরে প্রশ্ন আসবে। আমি একটুখানি প্রিভিয়াস ইয়ার থেকে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি যেটা বলেছিলাম, যে কোনো পোর্শন যখন পড়া শুরু করবে অবশ্যই সেই জায়গার প্রিভিয়াস ইয়ারগুলো দেখে নেবে। প্রিভিয়াস ইয়ার, এটা সেকেন্ড পেপারের কোশ্চেন। গ্রুপে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিনয়, হোয়াট ইজ দ্য নিউক্লিয়াস অফ বিনয়, ডিসকাস এনি ওয়ান বুক অফ দ্য বিনয়। বিনয় পিটক এসেছে। এবারে 22 ডিফাইন পঞ্চনিকায়। পঞ্চনিকায় মানে সূত্রপিটককে পঞ্চনিকায় বলে। পরের দিন এটা পড়ানো হবে, তাহলে সূত্রপিটক এসেছে। অভিধর্ম, গ্রিপ অ্যাকাউন্ট অফ দ্য ভেরিয়াস টেক্সট কনস্টিটিউটিং দ্য অভিধর্ম পিটক, তাহলে অভিধর্ম রাউন্ডে চলছে। কোনো কোনো সময় একটু রিপিটেশনও হয়, কিন্তু একটা থাকে। 21 হোয়াট ইজ সপ্ত প্রকরণ, অভিধর্ম পিটকে সপ্ত প্রকরণ বলে, এটা রিপিটেশন হয়েছে। বিনয় পিটক 19, অভিধর্ম পিটক 18, হোয়াট ইজ পঞ্চনিকায়, এটা সূত্র পিটক 17। তার মানে 3টে থেকে ঘুরে ফিরে আসছে। 23 বিনয় পিটক এসে গেছে, তো 24 জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই তো দেখলে রিপিটেশন হয়েছে, তো সুতরাং পড়ে রাখা ভালো। এবারে ত্রিপিটক বললে তো 3টে পিটক অর্থে ঝুড়ি বোঝায়। কোনো কোনো সময় কোশ্চেন থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই ত্রিপিটক। এই কোশ্চেনটা কিন্তু এখানে লেখা নেই, এটা আমাকে পরে বলবে, আমি গ্রুপে দিয়ে দেবো। মানে এইখানের মধ্যে ইনক্লুডেড নেই তোমাদের নোটে, কিন্তু এই ছোটো ছোটো খুচরো কোশ্চেনের মধ্যে কিন্তু ওই ত্রিপিটক মানে কি এইটা প্রশ্ন দেয় অনেক সময়, তো ওটা নিয়ে রাখা ভালো। আচ্ছা, এবার কোশ্চেন যেগুলো আছে এগুলো তোমাদের মধ্যে
দেবায়াংশী না পড়ে এক্সপ্লেন করো দেখি। আমি একটু চা খাই, গলার অবস্থা ভালো না। আচ্ছা, তাহলে ওভারঅল যা কিছু কোশ্চেন আসছে, মেন হচ্ছে যে বিনয় পিটক, বিনয় মানে কি, বিনয় পিটক যে আছে তাতে বিনয় আছে, বিনয় মানে কি, বিনয় পিটকের মধ্যে কি কি আছে, ডিভিশন আছে, বা বিনয় পিটকের মধ্যে কি কি টেক্সট আছে। টেক্সট অর্থে গ্রন্থ বোঝাচ্ছে এখানে, মানে কি কি পাঠ আছে এর মধ্যে, বা কি কি গ্রন্থ আছে, কি কি বিভাগ আছে, এটা জানতে চাইছে। আর হচ্ছে কিছু এক্সটার্নাল কোশ্চেন, যেমন হোয়াট ইজ মিনড বাই টার্ম ত্রিপিটক মানে কি বোঝায়। এইখানে যে বলেছে শেখীয় ধর্ম যেগুলো আছে সেগুলো পাতিমোক্ষে ইনক্লুড করাটা কি যুক্তিযুক্ত, শেখীয় ধর্ম কি, পাতিমোক্ষ কি, এটা এখানে পড়ানো হবে। তাহলে মেন কোর জিনিস হচ্ছে বিনয় মানে কি, বিনয় পিটকে কি আছে এইটা, আর আনুষঙ্গিক টুকটাক কোশ্চেন আছে। বোঝা গেল? আচ্ছা, এবারে নোটটা বলার পরিবর্তে এটা আমি এতে বলবো, মানে নোটটা বাড়িতে পড়বে, এটা লিখে লিখে বোঝাতে হবে, এটা পুরো ছকের মতন বিষয়। আচ্ছা, তো ত্রিপিটক মানে তিনটি পিটক, ত্রিপিটক আমি আর লিখছি না, ডাইরেক্ট বিনয় পিটক। বিনয় পিটকের বিনয় মানে হচ্ছে নিয়ম বা ডিসিপ্লিন, এরকম বলা হয়। বিনয় পিটকের যে ইংরেজি ট্রান্সলেশন আছে, আই থিঙ্ক আইভি অর্নারের একটা অনুবাদ আছে, আর একটা কার একটা আছে খেয়াল আছে না, রিচ ডেভ সেগুলাই, তো ওটার নাম দেখা হয়েছে দ্য বুক অফ ডিসিপ্লিন। কিসের নিয়ম? ভিক্ষু এবং ভিক্ষুণী সংঘ, তাদের নিয়ম, একজন ভিক্ষু কি করবে কি করবে না, এই সমস্ত কিছু বিনয় পিটকের মধ্যে আছে। এবং নিয়মগুলো যখন পড়বে তখন বুঝতে পারবে যে মানে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের মতন একজন ভিক্ষুর সমস্ত কিছু, তিনি কিভাবে বসবেন, কিভাবে কথা বলবেন, কোথায় থাকবেন থেকে শুরু করে কার সাথে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সমস্ত নিয়মকানুন বিনয় পিটকের মধ্যে আছে। বিনয় পিটক বলা হলে বৌদ্ধ সংঘের সংবিধানের মতো। তো বিনয় শব্দের অর্থ প্রসঙ্গে বুদ্ধ ঘোষ বলেছেন, বিনেতি এতেন কিলেশানীতি বিনয়। বুদ্ধ ঘোষ কে আছে? বুদ্ধ ঘোষের তোমাদের পরে পড়তে হবে। বুদ্ধ ঘোষ হলেন ত্রিপিটকের টিকাকার, যিনি ব্যাখ্যা করেছেন। তো এই জন্য কোনো শব্দের অর্থ ইত্যাদি প্রসঙ্গে তার অভিমতটাকে প্রামাণিক ধরা হয়।
তিনি পালিতে যে কোটেশন আছে, এটা নোটের মধ্যেও আছে, আমি আর লিখছি না, যে যেটার দ্বারা ক্লেশ অর্থাৎ যে মলিনতা, অশুদ্ধি, পাপ এগুলো বিদূরিত হয়, সেইটা হলো বিনয়। মানুষ যদি শৃঙ্খলা পরায়ণ হয়, নিয়মানুবর্তিতার মধ্যে থাকে, নিয়ম মানে ডিসিপ্লিন হয়, তাহলে তার কোনো দোষ উৎপন্ন হবে না। তো যেটার দ্বারা দোষ বিদূরিত হয় সেটা হলো বিনয়। এই হলো বিনয়ের অর্থ। বিনয় মানে বাংলায় যে মানে বিনম্রতা, পোলাইটনেস, এইটা বোঝায় না পালিতে। আচ্ছা, এবার বিনয় পিটকের মধ্যে তিনটে বিভাগ আছে। ওই যে বলছে কতগুলি ভাগ আছে, প্রথম বাক্যে বলা হয় সূত্র বিভঙ্গ। এই ছকটা তোমরা লিখে রাখতে পারো। আমি একটা এরকম ছক বানাবো, মানে সময় হচ্ছে না, তো এটা আপাতত খাতায় কপি করো। একটা হচ্ছে সূত্র বিভঙ্গ, একটা হচ্ছে স্কন্ধক, আর একটা হচ্ছে পরিবার পাঠ। এখানে কিন্তু টার্মে ভর্তি, তো এখানে ওই মানে কার্পণ্য করতে গেলে হবে না, যেখানে কেন তো টার্ম আছে, এই জিনিস নিয়েই এখানে আছে, এটা অ্যাকসেপ্ট করে নিলে পড়তে সুবিধা হবে। আমি টার্মগুলো এক্সপ্লেন করবো কিছুটা কিছু। সূত্র বিভঙ্গ যে আছে, সূত্র বিভঙ্গের সূত্র মানে হচ্ছে পরের দিনে সূত্রটা যখন পড়বে তখন আরো ভালো করে বলা হবে। সূত্র মানে বোঝায় প্রবচন। প্রবচন শব্দটা আমি কেন বলছি, মানে বাণী বা উপদেশ বললে একেবারে একটা ডাইরেক্ট কথাকে বোঝায়। প্রবচন বললে জেনারেলি একটা স্পিচ বোঝাচ্ছে, বক্তৃতা। তো বুদ্ধের যে মানে স্পিচ যেগুলো ছিল সেগুলোকে জেনারেলি সূত্র বলা হয়। পরের দিনের ক্লাসে এগুলো থাকবে, সূত্র পিটক পড়ানো হবে। আর বিভঙ্গ মানে যে ভাঙা, আমরা অনেক সময় বলি না ভেঙে ভেঙে বলতে, বা এটাকে একটু ভেঙে বল, মানে এক্সপ্লেন করা। এই বাংলার যে ভেঙে বলা মানে এক্সপ্লেন করা, পালিতেও সেই অর্থটা প্রয়োগ হয়, এবং আরো অন্যান্য জায়গাতেও আছে। যেমন বিভঙ্গ বলে অভিধর্ম পিটকে একটা গ্রন্থ আছে। তো সত্য বিভঙ্গ বলে আমাদের গ্র্যাজুয়েশনে একটা পাঠ্য ছিল, ওই যে আর্দ্র সত্য, সেটার এক্সপ্লেনেশন। এমএতে পর্যায়কার বিভঙ্গ ছিল, প্রতীত সংপাদ বলে একটি বিষয় আছে, সেটির এক্সপ্লেনেশন। যাই হোক, তো বিভঙ্গ মানে যে ভেঙে ভেঙে বলা, দ্যাট ইজ এক্সপ্লেনেশন। সূত্র বিভঙ্গ কি? সূত্রের ব্যাখ্যা বা বুদ্ধের যে প্রবচন সেগুলোর ব্যাখ্যা। প্রবচন কি? এখানে দুটো ভাগ আছে সূত্র বিভঙ্গে। একটা হলো ভিক্ষু বিভঙ্গ, আরেকটি হলো ভিক্ষুণী বিভঙ্গ। আর লিখছি না, এখানে ধরবে না, তোমরা কমপ্লিট লিখে নি। ভিক্ষুদের সূত্র, ভিক্ষুণীদের সূত্র মানে নিয়ম। ভিক্ষুদের নিয়ম হচ্ছে 227টা, ভিক্ষুণীদের নিয়ম হচ্ছে 311টা। তাহলে এই যে ভিক্ষুদের 227টা, ভিক্ষুণীদের 311টা, মেন যে রুলস যেগুলো আছে সেইটাকে বলা হয় প্রাতিমোক্ষ। ওইখানে একটা ছিল না, সেকীয় ধর্মগুলো পাতিমোক্ষতে হবে কিনা, প্রাতিমোক্ষটাই পালিতে পাতিমোক্ষ হচ্ছে, মানে প্রাতি ময়কা মোক্ষ যেটা বলে সেইটা শব্দ। প্রাতিমোক্ষ মানে যেটা মোক্ষের প্রতি নিয়ে যায়, সেইটি হলো প্রাতিমোক্ষ নিয়ম। তো এই নিয়মগুলি হচ্ছে সূত্র, তার এক্সপ্লেনেশন হচ্ছে সূত্র বিভঙ্গ, এবং সেখানে ভিক্ষু বিভঙ্গ, ভিক্ষুণী বিভঙ্গ এই দুটো আছে। ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ এদের একত্রে একটা টার্মে বলা হয়, এটা তোমরা পড়েছ। কেউ বলতে পারবে কি দেখি, কি বলে? প্রথম সঙ্গীতিতে পড়েছে, এটা আমি আরো ক্লিয়ার করলাম। বলো দেখি একত্রে, ওখানে মেনশনও করা আছে ওখানে। একই প্রথম সঙ্গীতে পড়েছো সবাই, উভত বিভঙ্গ বলেছিল না একটা টার্ম, যে উপালি
কে জিজ্ঞাসা করে করে এইভাবে উদ্ধত বিভঙ্গ সংকলন করা হয়, অর্থাৎ ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ। আর আনন্দর ক্ষেত্রে বলা আছে পঞ্চনিকায় সংকলন করা হয়। পঞ্চনিকায় মানে সূত্রপিটক, পরের দিনে যেটা পড়ানো হয়। এটা কারোর মনে আসেনি? আচ্ছা, তো এই যে এইগুলো হচ্ছে, এর এক্সপ্রেশন হলো সূত্র বিভঙ্গ। এখন এই যে প্রাতিমোক্ষ, এর মধ্যে 227টি ভিক্ষু বিভঙ্গটা দিয়ে প্রথমে শুরু হবে, নিয়ম আছে। এইগুলো হচ্ছে বুদ্ধের একটা কথা। ধরো বলা হলো যে মুসাবাদে পাচিত্যীয়, মুসাবাদ মিথ্যা কথা বললে পাচিত্যীয় অপরাধ। পাচিত্য এক ধরনের অপরাধের নাম, এগুলো এখন পড়ানো হবে। তো এই যে কথাটি বললেন, এটা মুসাবাদে পাচিত্যীয়, পালি ভাষায় বলা হচ্ছে। এইটার একদম ধরে ধরে এক্সপ্লেনেশন হচ্ছে। কি এক্সপ্লেনেশন হচ্ছে? ওই যে প্রথম সঙ্গীতে বলছে যে বস্তু, উদ্গল, নিদান, প্রজ্ঞপ্তি, অনুপ্রজ্ঞপ্তি, এই নিয়মটা যে মিথ্যে কথা বললে এই অপরাধ হয়, এটা কাকে বলেছিলেন, কোথায় বলেছিলেন, কেন বলেছেন, কোনটাকে আমরা মিথ্যা কথা বলবো, কোন ক্ষেত্রে সেটা মিথ্যা বললেও কি সেখানে কোনো ছাড় দেওয়ার প্রসঙ্গ হতে পারে? আইনের বিচার যেমন হয় সেই রকম সব আটঘাট সেগুলোর এখানে ভেঙে 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 পুরো বিবরণ আছে। এবার এই 227 নিয়ম আছে বা ভিক্ষুণীতে 311, এটা অখণ্ড, মানে সিরিয়ালি পরপর 227টা, এটা 8খানা মেন ক্যাটাগরি আছে। 8টা যে ক্যাটাগরি আছে আমি এখানে লিখছি। প্রথম হচ্ছে পারাজিকা, তারপরে হচ্ছে সংঘাদিশেষ, তারপরে হচ্ছে অনিয়ত, তারপরে নিঃস্বকীয়, এইটা পালি থেকে বাংলায় করতে গেলে নৈসর্গিক প্রায়শ্চিত্ত এরকম বলে, সে একটু কিরকম শুনতে লাগে বলে পালিটাই রাখা হয়েছে, নিঃস্বকীয় পাচিত্যীয়। এই টার্মগুলোর মিনিং বুঝে রাখলে মনে রাখতে অসুবিধার, মানে যে পরিশ্রম সেটা কমবে। পঞ্চম হচ্ছে শুধু পাচিত্যীয়। ষষ্ঠ হচ্ছে পাটিদেশনীয়। সপ্তম হচ্ছে শেখীয়, ওই যে শেখীয়র কথা বললো, ইনক্লুডেড হচ্ছে 227 পাতিপক্ষ নিয়মের মধ্যে। অষ্টম হচ্ছে অধিকরণ সমাধান। আটখানা বাহন, এই 8-এর মধ্যে 227খানা নিয়ম ঢোকানো হয়েছে। যেমন পারাজিকা হচ্ছে 4টে, সংঘাদিশেষ হচ্ছে 13টা, অনিয়ত হচ্ছে 2টো, নিঃস্বকীয় পাচিত্যীয় হচ্ছে 30টা, পাচিত্যীয় হচ্ছে 92টা, পাটিদেশনীয় হচ্ছে 4টে, শেখীয় হচ্ছে 75টা, অধিকরণ সম্মত হচ্ছে 7টা। টোটাল কাউন্ট করলে 227। ভিক্ষুণীদেরটা আলাদা। এবারে এইগুলোকে যে সাজানো হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে, সেইটা হচ্ছে কোন অপরাধটা বেশি গুরুতর সেইটা আগে দেয়া হয়েছে। অপরাধ বা এটা নিয়ম হিসেবেই বলা যায় যে এইটা করবে, না হলে এটা তোমার এই অপরাধ হবে, এইরকম। এর মধ্যে প্রথম হচ্ছে পারাজিকা। পারাজিকার সংখ্যা হলো 4টে। পারাজিকা প্রসঙ্গে বুদ্ধঘোষ বলছেন, পরাজিত হতি পরাজয় মাখন, মানে তুমি ধর্ম সাধনা করতে এসেছো, ভিক্ষু হতে এসেছো, কিন্তু তুমি পরাজিত হয়েছো। এবং পারাজিকা যে অপরাধ সেটা কেউ করলে তাকে ভিক্ষু সঙ্গ থেকে বহিষ্কার করা হয়, তার কোনো ক্ষমা নেই, মানে তাকে সাসপেন্ড করা হয় ভিক্ষু জীবন থেকে। তো এর প্রথমেই যেটা আছে সেটা হলো যে কোনো ভিক্ষু যদি কোনো অ্যাডাল্টারির সঙ্গে লিপ্ত হয়, মানে কোনো রকম শারীরিক সম্বন্ধের ক্ষেত্রে যে কোনো রকমের, তো তাকে বহিষ্কার করা হবে। তারপর আছে
যে যদি কোনো ভিক্ষু চুরি করে, যদি কাউকে খুন করে, নিজে খুন করে বা লোক দিয়ে খুন করানো, আর যদি কেউ অর্হৎ না হয়ে নিজেকে অর্হৎ বলে প্রচার করে। অর্হৎ মানে একদম হাইয়েস্ট, যে সর্বোচ্চ স্তরে যিনি পৌঁছে গেছেন ধর্মসাধনায়, নিজে না হয়েও যদি প্রচার করে, তাহলে 4 ক্ষেত্রে পরাজিকা হয়। এবং এই 4 ক্ষেত্রেই তাকে ভিক্ষুর সঙ্গে রাখাই হয় না, পরিষ্কার করা হয়। এইরা হলো নিয়ম, সবচেয়ে কঠোর নিয়ম। তারপর সংঘাদিশেষ। পরাজিকা শব্দটাই পরাজিত থেকে আসছে। মানে হেরে গেছে, আর সে নিজের কামনা বাসনা লোভ মোহের কাছে সে হেরে গেছে, নিয়ন্ত্রণ করতে পারে, এই অর্থে পরাজিকা। সংঘাদিশেষ মানে সংঘের আদি থেকে শেষ, এই অর্থে হচ্ছে। এই কথাগুলো লিখে রাখো, নোট করে, এগুলো নোটে নেই। এই যে পরাজিকা মানে পরাজিত হয়েছে, এগুলো নোট রাখতে থাকো। নোটে শুধু পরাজিকা 4টি এরকমভাবে বলা আছে। সংঘের আদি থেকে শেষ হচ্ছে সংঘাদিশেষ। আদি থেকে শেষ মানে এইখানে যে নিয়মগুলি আছে, এখানে মধ্যে ধরো কোনো গুলো এমন বিষয় না, মানে বিনয় পিটক বুদ্ধ ঘোষ মানে কমেন্ট লেখা শুরুতেই বলছে যে এইগুলোর ক্ষেত্রে মানে চিত্ত সংযত হয়ে পড়তে হবে, যে বিষয়গুলো উল্লেখ করছে। যাই হোক, তো সংঘাদিশের ক্ষেত্রে এরকম আছে যে যদি কেউ কোনো ভিক্ষু দেখা গেল কোনো ভিক্ষুর সঙ্গে বসে নির্জন প্রচ্ছন্ন কোনো স্থানে বসে আছে, বা হয়তো দেখা যাচ্ছে তাদের একটা কি বলো অপ্রস্তুত অবস্থায় দেখতে পাওয়া গেল, সেই ক্ষেত্রে সংঘাদিশেষ হবে, কিন্তু তাদের মধ্যে শারীরিক সম্বন্ধ হয়নি। শুধু এইগুলো নয়, মানে অন্য বিষয় আছে। কেউ একটা ঘর তখন বানানো হচ্ছে ভিক্ষুদের, সেখানে ঘরের মাপ আছে, সেটা কেউ বড় আকারের ঘর মাপকে ছাড়িয়ে, বা আর কি নিয়মগুলো মনে পড়ছে না, তো এই ধরনের জিনিসও আছে। তো যাই হোক, এখন নিয়মটা যাই হোক, এগুলোকে সাজানো হয়েছে তার শাস্তির ভিত্তিতে। সংঘাদিশেষের নিয়মটা খুব মজার বলবো না, মানে অপরাধ হলে, সংঘাদিশেষ হলে তাকে 6 দিনের জন্য মানত্ব দণ্ড ভোগ করতে হয়। এই যে মানত্ব যে পড়েছিলে ভিক্ষুণী সঙ্গে রেখে, তো মানত্ব হলেই তার কিছু অধিকার হরণ করা হয়। তিনি যে ভিক্ষু, তিনি একা বাইরে যেতে পারে না, তার সঙ্গে একজনকে রাখা হয়, যে এ একটু গড়বড় করেছে, এ বাইরে গেলে কিছু ঘোটালা করতে পারে, একে সঙ্গে একজনকে দিয়ে পাঠানো হয়। তাকে ভিক্ষু সংঘের মানে কোনো সভাতে তাকে অ্যালাউ করা হয় না, তো তাকে এরকম সব আরও নিয়ম আছে অনেক কিছু। ওটা তো 6 দিনের হলো ওই দণ্ড, মানে ওইটার এর জন্য। কিন্তু দেখা গেল যে কেউ একটা অপরাধ করেছে, কিন্তু সেটা বলেনি, প্রকাশ করেনি, পরে সে ধরা পড়েছে, তাহলে অপরাধ করার পরে যতদিন গোপন করে রেখেছে, ততদিন তাকে পরিবাস বলে আবার অন্য একটা দণ্ড দেওয়া হয়। ধরো একজন একটা কাজ করে ভুল করেছে, 10 দিন বলেনি, 10 দিন পরিবাস হবে, তারপর আবার 6 দিনের মানত্ব হবে, 16 দিন দণ্ড হবে। এবারে কেউ ধরো 20 বছর বলেনি, তাহলে 20 বছর ধরে তার ওই দণ্ড ভোগ করতে চলে যাবে, মানে পরিবাস, তারপর আবার 6 দিন মানত্ব হবে। তো এই জন্য বলছে, এই দণ্ডের জন্য একজনের সঙ্গের আদি থেকে শেষ, মানে গোটা সঙ্গ জীবনটাই তার ওই পরিবাসে কেটে যেতে পারে। ধরো বহুকাল, এখনকার যেমন সব রাজনৈতিক নেতাদের বহুকাল পরে কিছু একটা ঘোটালা ধরা পড়লো, তাহলে যতদিন ধরে ঘোটালা হয়েছে, সেই ততদিন তার পরিবাস হবে। এই জন্য বলতে সংঘের আদি থেকে শেষ যে দণ্ড ভোগ করতে, সেটা সংঘাদিশেষ, তার সংখ্যা হলো 13টা। তারপর আছে অনিয়ত। নিয়ত মানে কি? ফিক্সড। অনিয়ত মানে যেটা ফিক্সড নয়। এইটা হচ্ছে পার্টিকুলার দুটো আছে, এবং এটার বিষয়টা একটা মানে ওই যে বলা হলো যে কোনো প্রচ্ছন্ন স্থানে কোনো ভিক্ষু কোনো মহিলার সাথে বসে আছে, এখন সেই জায়গাটি যদি মানে এরকম হয়, সেখানে কোনো মানে শারীরিক সম্বন্ধ হতে পারে, বা সেরকম আশঙ্কা হতে পারে, অথবা তারা একটা কি বলবো, যে বসে আছে গল্প ইত্যাদি করছে ইত্যাদি। যাই হোক, তো এই রকম অবস্থায় যদি দেখা গেল এবং সেটা কেউ সাক্ষ্য দিল,
নোটের মধ্যে লেখা দেবে বিশ্বাসযোগ্য কোনো উপাসিকার যে সাক্ষীর ভিত্তিতে। পালিতে টার্মটা আছে শ্রদ্ধেয় বাচসিকা উপাসিকা, মানে যার কথায় বিশ্বাস করা যাবে এরকম কোনো উপাসিকার জবানবন্দির ভিত্তিতে তাকে হতে পারে সংঘাতিশেষ, হতে পারে মানে দণ্ড দেওয়া হবে, অথবা পারাজিকা। কে কি করেছে মানে সেটা একজন বললো যে হ্যাঁ অমুক এরকম করেছেন কিছু, বা এরকম হতে পারে, এরকম কিছু বললো, তার ভিত্তিতে এই দণ্ড হবে। যেহেতু এটা ফিক্স না, মানে যেরকম জবানবন্দি হবে তার ভিত্তিতে, এই জন্য এটা অনিয়ত বলা হচ্ছে। এই হলো। এরপর হচ্ছে এর দুটো আছে সংখ্যায়, এই দুটোর মধ্যে ওই যে বিষয় আমি আর বলছি না এগুলো। তো চতুর্থ হচ্ছে নিঃস্বর্গীয় পাচিত্য। নিঃস্বর্গীয় পাচিত্যের এই নিঃস্বর্গীয় শব্দটা মানে বাংলায় হবে নৈসর্গিক। প্রায়শ্চিত্তীয়, প্রায়শ্চিত্তীয়, যাই হোক এইখানে দুটো শব্দ আছে, নিসর্গ আর প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে তো বুঝতে পারছো যে নিজের যে ভুলের জন্য কিছু করা। নিসর্গ যে শব্দটা হয়, নিসর্গ শব্দের একটা অর্থ হয় ত্যাগ করা। যে প্রায়শ্চিত্তে ত্যাগ করতে হয় সেটা হচ্ছে নিঃস্বর্গীয় পাচিত্য। মানে এইগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষুরা জাতীয় অ্যাক্সেসরিজ ব্যবহার করবে, সেইগুলোর লিমিটেশন আছে। যেমন চিবর, নিয়ম হচ্ছে চিবর 4খানা শুধু ব্যবহার করা, 4টের বেশি চিবর কেউ রাখতে পারবে না। আলমারি ভর্তি সব যেমন মানুষ জামা কাপড় রাখে, ওই রকম হবে না, শুধু 4টে হবে। এখন 4টে রাখার কথা, একজন 5টা নিয়ে রেখেছে, তাহলে তাকে ওই পঞ্চম যেটা আছে সেইটাকে পরিত্যাগ করতে হবে। এবং এই পরিত্যাগের নিয়মটা ভীষণ মজার। সেটা হচ্ছে যে ওই সঙ্গে সভা ডাকা হয়, সেইখানে গিয়ে ওই এক্সট্রা যে চিবর সেটা বলা হয় যে মানে পাশে যে বসে আছে তাকে দিতে হবে। সে তার পাশে যে আছে তাকে দিল, মানে যে অপরাধী সে তার পাশে যে বসে আছে তার হাতে দিল, সে আবার আরেকজনের হাতে দিল, সে আবার আরেকজনের হাতে দিল, আর এইভাবে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যে লাস্ট যার কাছে আসবে সে ওটা পাবে। এটা মজার হলো, এটা নিয়ম। এখন তোমাদের হয়তো কেউ বলতে পারো যে তাহলে যে লাস্টে বসে আছে সেই তো পাবে, কিন্তু এখানে লাস্টের ব্যাপার না, কেননা আমি আমার সামনে পাস করতে পারি বা পিছনে পাস করতে পারি, ডান দিকে পাস করতে পারি, বাঁ দিকে পাস করতে পারি, কারণ এটা ফিক্স না, ইরেগুলার হয়ে যাচ্ছে। তুই লাস্টে যার কাছে আসবে সে ওটা প্রাপ্তি হবে, এইরকম নিয়ম। এটা শুধু চিবর না, ভিক্ষুদের যে পাত্র হয় যেটা ভিক্ষা পাত্র, সেইটার ক্ষেত্রেও এইরকম নিয়ম আছে। ওটা অবশ্যই এইটা আমি জানি না, এটা আর পড়ে দেখতে হবে। আমি পাতিমুখ্য কিছুটা পড়েছিলাম, কিছুটা না পুরোটাই পড়েছিলাম। ওটা আরও ডিটেলসে মানে বুদ্ধঘোষ প্রভৃতির যে এক্সপ্লেনেশন আছে সেইখানেই খুঁটিনাটিগুলো আরও উল্লেখ আছে। তবে এটা এইটুকু পর্যন্ত আমার জ্ঞান আছে, বাকি আমাকে আরও পড়তে হবে। তো তো ওই জন্য নিসর্গ বলছে, মানে পরিত্যাগ করতে হয় যে প্রায়শ্চিত্তে, সেইটা নৈসর্গিক প্রায়শ্চিত্তে, বা পালি হলে নিঃস্বর্গীয় পাচিত্তে। এবার 30টা আছে। একটা হচ্ছে চিবর সংক্রান্ত নিয়ম হচ্ছে 10খানা, পাত্র সংক্রান্ত নিয়ম হচ্ছে 10টা, ভিক্ষা পাত্র। এগুলো খুব সুন্দর, মানে ভিক্ষা পাত্র যেটা ব্যবহার করবে সেটা আই থিঙ্ক 4 আঙুল পর্যন্ত যদি ফেটে যায়, 4 আঙুল ফাটা পর্যন্ত রিপেয়ার করে চালাতে হবে। 4 আঙুলের বেশি ফেটে গেলে তাহলে একটা নতুন ভিক্ষাপাত্র নেওয়া যাবে, সে মাটির হোক, কাঠের হোক, এরকম সব আছে, ধাতুর হোক। মানে এগুলো হচ্ছে ত্যাগের নিদর্শন। মানে অমনি একটুখানি কানা ভেঙে গেছে আমি অমনি আর একটা নতুন নিয়ে নেবো, এইরকম হবে না। নিয়ে নিলেই তখন যে তোমার তো এখনো এতখানি, এটা এখনো কাজ চালানোর মতন আছে, কেন নিয়েছো, যেইটা নিয়েছো ফেরত দাও, দিয়ে ওই প্রসেসে ফেরত দেওয়া হবে। পাত্র সংক্রান্ত 10টা আছে। আর একটা হচ্ছে কোষীয় বর্গ বলে, মানে রেশম নির্মিত চিবর ইত্যাদি ইয়েতে, ওইখানে রেশমের অতটা নেই, ওই চেয়ার টেবিল, মানে চেয়ার টেবিল বলবো না, মানে টুল জাতীয় জিনিস, আসন, মাদুর, আর যে আদার অ্যাক্সেসরিজ যেগুলো হয় সেইগুলো ব্যবহারের নিয়মকানুন ওখানে বলা আছে।
কে ব্যবহার করবে, কটা ব্যবহার করবে ইত্যাদি। তো এই হলো তিনখানা বর্গ আছে, এটা যেটা বলা হলো না, এই পাত্র চিবর বর্গ, পাত্রবর্গ আর কোষীয় বর্গ, তিনখানা বর্গেই ক্যাটাগরি নিয়মগুলো বলা আছে, যে চারটা রাখতে হবে, চারটার বেশি হবে না, আরও অনেক কিছু আছে এরকম। এই যে চারটি হলো, এখানে কারো কি জিজ্ঞাসা আছে, বা প্রথম থেকে আদি হতে বিনয় পিটক থেকে যা কিছু আলোচনা হলো? আচ্ছা, তাহলে আমি পরেরগুলো বলছি। এরপর হচ্ছে পাচিত্তীয়। পাচিত্তীয় সংখ্যা হচ্ছে 92। পাচিত্তীয় মোট 9খানা বর্গে বিভক্ত। এইগুলোর নোটে লেখা আছে, আমারও নামগুলো মনে পড়ছে না এখন, দেখে বলছি। এই যে প্রায়শ্চিত্ত হচ্ছে যে আচ্ছা, এখানে আপত্তি বলে একটা টার্ম ইউজ আছে। আপত্তি মানে হচ্ছে দোষ। আপত্তি মানে এখানে যে কারণ একখানা যে অবজেকশন না, আপত্তি মানে দোষ বোঝাচ্ছে, মানে পালিতে। তো অপরাধ, একাধিক ভিক্ষুর কাছে অপরাধ স্বীকার করতে হয়, ধর্মাদি, যে আমার এটা ভুল হয়েছে, এইটা হলো মানে এর দণ্ড। আগে এটা কিন্তু জিনিসটা ফেরত দিতে হচ্ছে, আর তার আগে ওরকমই সঙ্গে রাজি থেকে শেষ দণ্ডভোগ করতে হবে, তার আগে তো একদম বহিষ্কার করে দেবে পরাজিকাতে। এইখানে খালি যে আমার এটা ভুল হয়েছে অফিসিয়ালি বললেই হলো। চ্যাপ্টারগুলো যে আছে 9খানা, মৃষাবাদ, মৃষা শব্দটা আমরা পড়েছি, মৃষা মানে মিথ্যা কথা। মুষাবাদে পাচিত্তীয়দের নিয়ম আছে, মিথ্যে বললে তখন পাচিত্তীয় হয়। তারপরে ভূতগাম বর্গ আছে, এগুলো সব এক একটা বর্গ, মৃষাবাদ বর্গ, ভূতগাম বর্গ, ওই 10টা 12টা করে এক একটা নিয়ম এর মধ্যে আছে, টোটাল 92 হচ্ছে। ভূতগাম বর্গে যেমন বলছে যে কি ভূতগাম ও পাতব্যতায় পাচিত্তীয়, মানে আমি এত পড়েছিলাম, আমার এগুলো সব পাচিত্তীয়, এই মানে পাতিপক্ষের নিয়মগুলো মুখস্থ হয়ে আছে। মানে ভূত মানে হচ্ছে ভূত, মানে ইয়ে বোঝাচ্ছে এখানে, ভূত প্রেত না, ভূত অর্থে প্রাণী, যে সকল সর্বভূত হিতেরতা এরকম অনেক সময় শব্দ হয় না, সকল মানে প্রাণী অর্থে ভূত বলছে। গাম মানে গ্রাম, মানে কালেকটিভ নাম, মানে প্রাণী, যে কোনো প্রকার প্রাণী, সেইটা যদি কেউ হত্যা করে, মানে নন হিউম্যান বিং, মানুষ ছাড়া, সেক্ষেত্রে পাচিত্তীয় হবে। মানে কেউ মানুষ হত্যা করলে পারাজিকা হবে, সঙ্গ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এটা কোনো গরু ছাগল মেরে দিল, পিঁপড়ে মেরে দিল, তখন সেক্ষেত্রে পাচিত্তীয় হবে। আরও নিয়ম আছে ওই অনুরূপ। কেউ যদি অহেতুক গাছের ডাল কাটে, বা গাছে পাতা পাতা ছেড়ে ঘাস ওপড়ায়, এইগুলো ক্ষেত্রে সব হচ্ছে প্রাণী হত্যা বা উদ্ভিদের বিনাশজনিত যা কিছু, সেইগুলো হচ্ছে এই পাচিত্তীয় হচ্ছে। তারপর যে ভিক্ষুণবাদ, ওবাদ শব্দটা আগে তোমরা পেয়েছো, ওবাদ মানে উপদেশ বোঝায়, ভিক্ষুণবাদ মানে ভিক্ষুণীদের উপদেশ, ভিক্ষুণীদের প্রতি উপদেশ। তো এখানে নিয়ম হচ্ছে কোনো ভিক্ষু কোনো ভিক্ষুণীকে এমনি এমনি বসে বসে উপদেশ দিতে পারবে না, মানে সেটা কোনো সঙ্ঘের এরিয়ার মধ্যে হবে। আমি হুট করে গিয়ে কাউকে উপদেশ দিতে চলে গেলাম, ওইটি হবে না, কেননা সেখানে তার চারিত্রিক স্খলনের সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে সেটা পাচিত্তীয় হবে। এই হলো তার সঙ্ঘের মধ্যে সকলের সামনে ইয়ে হলো, তখন গিয়ে ভিক্ষুণী এলো, তাদের উপদেশ প্রদান হলো, পার্সোনালি গিয়ে কিছু হবে না। এবং এখানে একটি ইয়ে আছে, পদশধম্ম শিক্ষাপদ বলে, যে ওইরাম গিয়ে নিজের মতন গিয়ে বলতে গেছে, যতগুলো ওয়ার্ড বলবে ততগুলো পাচিত্তীয় হবে, ততবার তাকে ক্ষমা চাইতে হবে। ওই জন্য পদশধম্ম শিক্ষাপদ নাম পালিত। তো 1 ঘন্টা ধরে বললে বোধ হয় 1000 খানেক এরকম অপরাধ হবে তার। তারপর হচ্ছে ভোজন বর্গ। ভোজন বর্গের নিয়মগুলো হচ্ছে ওই একটা তোমাদের এতে পেয়েছিলেন না, ওই দ্বিতীয় সংগীতিতে, যে গামান্তর কক্ষ, যে তারপরে বিকাল ভোজন, যেটা মানে বা দমগুলো কক্ষ যে ইয়ে ছিল, ওইগুলো
তো এইখানে হচ্ছে একটা নিয়ম আছে, বিকাল ভোজনে পাচিত্যয়ন্তি, মানে অসময়ে 12টার পরে, যেটা দ্বিপ্রহর দুপুর হয়ে যাওয়ার পরে খেলে তখন পাচিত্যি হবে। কামন্তর কপ্পের নিয়মটা কি, যে তাহলে দুপুরের মধ্যে খেতে হবে, কিন্তু সকালে 6টার সময় একবার খেয়ে নিলাম, দিয়ে আরেকবার 11টার সময় খেয়ে নিলাম, ওরকম হবে না। মানে গ্রামান্তরে গিয়ে ভোজন হবে না, যেখানে যাবে ওখানে এক জায়গাতেই তোমার খেতে হবে, গিয়ে দু জায়গায় খেলে হবে না, তাহলে পাচিত্যি হবে। এইরকম নিয়ম আছে। তারপর হচ্ছে অচেল বর্গ। অচেল, চেল বা চেলি বলে না, যে লাল চেলি ইত্যাদি, মানে বস্ত্র। অচেল মানে হচ্ছে যাদের বস্ত্র নেই, নির্বস্ত্র, দিগম্বর, জৈন বা আজীবক যারা, তাদের সঙ্গে কিভাবে ইন্টারাকশন হবে সেই বিষয়ে এইখানে নিয়ম আছে। তারপর সুরাপান। সুরাপান তো বুঝতে হচ্ছে মদ্যপান জনিত বিষয়। তারপর হচ্ছে সপ্রাণক বর্গ। সপ্রাণকের হচ্ছে প্রাণ শব্দটার মানে পালিতে প্রাণ হয়, প্রাণ মানে কিন্তু প্রাণ না বলে প্রাণী অর্থে বোঝায়। পালিতে প্রাণ বোঝালে প্রাণী বোঝায়, মানে জীব। সপ্রাণক বর্গের বিষয় হচ্ছে যে প্রাণী সংক্রান্ত বিষয়। যেমন বলা হচ্ছে যে কোথাও জলের মধ্যে ধরো কোনো পোকা টোকা আছে, পুকুর থেকে জল তুলে ওইটা আমি জমিতে ঢেলে দিলাম, পোকাগুলো তো মরে যাবে। বা মাছ আছে জলের মধ্যে, ওটাকে নিয়ে এতে জলটা ঢেলে দিলাম, তো তাহলে প্রাণী হত্যা হলো। বা ধরো কোথাও ইয়ে আছে, কি বলে, পিঁপড়ে যাচ্ছে, সেইখানে আমি জল ঢেলে দিলাম, কেউ বা হয়তো সেখানে মলমূত্র ত্যাগ করলো, তো প্রাণী হত্যা হলো। তো এইরকম নিয়মগুলো এইখানে আছে। এখানে একটা বাদ গেছে, এটা আমার শুধরানো হয়নি, সেটা হচ্ছে সহধর্মিক বর্গ বলে। এটা লিখে নাও, সহধর্মিক 8 নম্বরে আছে। সহধর্মিক বর্গ হচ্ছে মানে সহ, একসাথে যারা ধর্মাচরণ করছে, মানে ভিক্ষুদের পরস্পরের রিলেশন, সেই বিষয়ে এখানে বেশ মজার মজার জিনিস আছে। যেমন উদক হর্ষদম্বে পাচিত্যয়ন্তি, মানে জলের মধ্যে নেমে জল ছোড়াছড়ি করছে, মানে জলক্রীড়া জলকেলি বলে না, সেই রকম। তো ওই রকম করলে পাচিত্যি হয়। জেনারেলি ধরো ভিক্ষুরা স্নান করছে, সেখানে এরকম জল ছোড়াছড়ি করছে, ঠিক কোনো মানে শোভন দৃশ্য। তারপরে আরও এমন জিনিস আছে, অঙ্গুলি পততাকে পাচিত্যয়ন্তি, মানে এটা বাংলা করে তারা কাতুকুতু দিলে পাচিত্যি হবে। ভিক্ষু বসে আছে, তাদেরকে গিয়ে ইয়ে করছে, খোঁচা দিচ্ছে বা কাতুকুতু দিচ্ছে, এইরকম। তারপর ও সমবাদে পাচিত্যয়ন্তি, মানে কোনো ভিক্ষুকে এই একজন আরেকজনকে কোনো হ্যাটা করছে যাকে বলে, তার অনেক রকম মানে ভিক্ষু বিভঙ্গে তো সব এক্সপ্লেনেশন আছে। মানে কাউকে নিন্দা করা, নিন্দা কত রকমের হতে পারে। সে বলছে যে মানে সামনে দিয়ে একটা ছাগল যাচ্ছে, সেই ছাগলটাকে একজনের নাম ধরে ডাকছে যে এই শোন এদিকে আয়, এইরকম। তো সেকালেও মানুষ কত রকমভাবে রঙ্গরসিকতা করতো, সেই সব বিবরণ আছে। তো এইখানে সহধর্মিক বর্গ মানে পরস্পরের সাথে ইন্টারাকশন জনিত নিয়মগুলো আছে। লাস্ট হচ্ছে রাজবর্গ। রাজবর্গে শুরু হচ্ছে যে রাজা যদি মানে নগর থেকে বাহির হবে, এখন রাজা বেরোবে মানে আজকের দিনেও যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বেরোয়, সেই এক গাদা গাড়ি ফাড়ি সব নিয়ে যায়, তখন তো সেই ঘোড়া, হাতি, লোক, লস্কর, রথ এইসব নিয়ে যেত। তো রাজার যদি আজকে বেরোনোর কথা হয়, রাজার বেরোনো মানে কি, তখনকার তো নগরগুলো পরীক্ষা ঘেরা থাকতো। আজকের দিনে কলকাতা মানে উন্মুক্ত, তখন পুরো বন্ধ, হয়তো 3-4টে হয়তো গেট আছে, সেই গেট দিয়েই বেরোতে হয়। তো রাজার যদি বেরোনোর থাকে, তাহলে আগে রাজা বেরোবেন, তারপর একজন ভিক্ষু বেরোবেন, তাকে সম্মান করতে হবে তাকে। ওই যদি আগে যদি তিনি নগর থেকে বাহির হন, তাহলে তার পাচিত্যি হবে। এরকম আরো অনেক কিছু আছে। বিশুদ্ধ দর্শনে পাচিত্যয়ন্তি, মানে মেলা দেখতে গেল, কোথায় গিয়ে সেনার কুচকাওয়াজ হচ্ছে, কোথায় নাচ গান হচ্ছে, সেইখানে গিয়ে দেখতে চলে গেল, ওইটা ও হলে তাহলে পাচিত্যি হবে। এইরকম নিয়ম আছে। এই মোট মিলিয়ে 9টা বর্গে 92খানা পাচিত্যি হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাতিদেশনীয়।
প্রাতিদেশনীয়টা প্রাতিদেশনীয় মানে পালিটা লিখেছি, বাংলা করলে প্রাতিদেশনীয় হবে। প্রাতিদেশনীয় যেগুলো আছে এটা 4টে আছে। এগুলো ওই ভিক্ষুণীদের সাথে ইন্টারাকশনের বিষয়। রাজা কোথায় নিমন্ত্রণ হয়েছে, কোনো গৃহস্থ নিমন্ত্রণ করেছে ভিক্ষুণীদেরও নিমন্ত্রণ করেছে। সেখানে গিয়ে কোনো ভিক্ষু হয়তো কোনো ভিক্ষুণীকে খাবার সার্ভ করছে, বা কোনো ভিক্ষুণী কোনো ভিক্ষুকে খাবার সার্ভ করছে, তাই এই আর একটু খান না, খুব সুন্দর হয়েছে এইরকম করে তখন প্রাতিদেশনীয় হবে। প্রাতদেশনীয় ক্ষেত্রে কিন্তু ওই অনুরূপ অপরাধটা স্বীকার হলো, এটা আমার করাটা ভুল হয়েছে, এইটুকু বললেই হলো। সংখ্যায় 4টি আছে। তারপর হচ্ছে শেখীয়। শেখীয় শব্দটা শিক্ষা থেকে আসছে। শিক্ষা মানে কিসের শিক্ষা? এটা হচ্ছে ওই মানে টেবিল ম্যানার্স যেমন বলে বা এটিকেট বলে, মানে শিষ্টাচার, তার শিক্ষা। তো এটা শেখীয় সংখ্যায় 75, এটা 7খানা বর্গে বিভক্ত। তো এই নামগুলো এরকম আছে, এগুলো একটু কঠিন আছে। প্রথম হচ্ছে পরিমণ্ডল বর্গ। পরিমণ্ডল বর্গের প্রথম শুরু হচ্ছে পরিমণ্ডলম জীবনম পরিরহের স্বামীতি শিক্ষাকরণীয়, মানে পরিমণ্ডল চারিদিকে আবৃত করে জীবন পড়তে। আজকে আমি একটা ভিডিও পাঠিয়েছি গ্রুপে, দেখবে যে জীবর এইভাবে পড়তে, ওইটা হচ্ছে এক্স্যাক্ট শেখীয়র প্রথম নিয়ম, ওই রকমভাবে পড়তে হবে। এবং আমি আগে বোধহয় তোমাদের একবার বলেছিলাম, জীবর যে বৌদ্ধ ভিক্ষুদের যে এটা পড়ে, ওটা এমনভাবে পড়ে যে হাতটাকে তুললেও হাত মানে দেহাঙ্গ অনাবৃত থাকবে, ওরকমভাবে তো ওই রকম জীবর সংক্রান্ত নিয়মগুলো ওইখানে আছে। তারপর হচ্ছে উজ্জঘিক বর্গ। যজ্ঞ বলে একটা পালি ধাতু আছে, তার মানে হাসা বোঝায়, এবং হাসা মানে হা করে হাসা। উজ্জঘি বলে কি উচ্চ হাস্য, অট্টহাস্য। এইগুলো হচ্ছে যখন ভিক্ষুরা বাইরে মানে ভিক্ষার জন্য বাইরে যাচ্ছেন, বৌদ্ধ বিহারের বাইরে, সেইখানে কিভাবে তারা করুন সেই নিয়মগুলো পালন। তো উদ্যোগী মানে উচ্চ হাস্য, হা হি করতে করতে যাচ্ছে, ওই রকম করলে হবে না, এই ধরনের নিয়ম আছে। তারপরে খম্বগত বর্গ। খম্বগত মানে এইটা মানে কিভাবে বলবো, মানে পায়ের গোড়ালিটাকে তুলে যাওয়া, ব্যালে ডান্সাররা যেমন করে, এরম পাটা যদি এরকম হয়, এইরকম পাটা মানে গোড়ালিটা না ঠেকিয়ে মানে সামনের এটার ভর দিয়ে যাওয়া, এই ধরনের আরও আছে। কেউ ধরো যাতায়াতে একে ওকে ঠেলাঠেলি করছে, তারপর ডান দিকে দেখছে, বাঁ দিকে দেখছে, আকাশ পাতাল সব দেখতে দেখতে যাচ্ছে, ওই রকম না, খুব ডিসিপ্লিনড ওয়েতে যেতে হবে, হাঁটতে হবে। কে হয়তো মাথাটাকে ঢেকে রেখেছে, কে এরকম নানান রকম। তো বৌদ্ধ ভিক্ষু যখন পিণ্ডাচর একটা টার্ম ইউজ হয়, মানে ভিক্ষা করতে যাওয়া এই অর্থে, সেটা খুব সুন্দর, মানে ভীষণই ডিসিপ্লিন। পুরো ভিক্ষুরা পর পর সারি দিয়ে যান, একদম দৃষ্টি স্থির, সামনের দিকে দেখতে দেখতে, কেউ মানে শরীর হেলিয়ে দুলিয়ে যাচ্ছে না, এদিক ওদিক চাইছে না। তারপর হাঁটার যে অনেক রকম যদি মানে কি বলবো ব্যাড পশ্চার বলা হয়, পা তুলে যাওয়া, পা ঘষে ঘষে যাওয়া, এইরকম সব, এইগুলো না খুব সুন্দরভাবে যায়। এটা তোমরা এমনি ইউটিউব ইত্যাদি সার্চ করলে দেখতে পারো, আমি পারলে কিছু পেলে কখনো পাঠাবো। তো ওই রকম এগুলো এখানে বলা আছে। তারপরে হচ্ছে সৎকচ্চ। সৎকচ্চ এটা পালি শব্দ, পরে পরে শিখবে, এগুলো একটু কঠিন আছে। সৎকচ্চ মানে হচ্ছে কনসেন্ট্রেশন। এটা হচ্ছে ধরো কারোর বাড়ি নিমন্ত্রিত হয়ে গেছেন, গিয়ে অন্ন পরিবেশন করা হয়েছে, তো তখন মানে কনসেন্ট্রেশন নিয়ে খেতে হবে। অনেকে স্বভাব আছে খাওয়ার সময় বকছে ভজভজ করে, তারপর এদিকে দেখছে ওদিকে দেখছে, আকাশ পাতাল মানে চিন্তা ভাবনা করতে করতে খাচ্ছে। তো ওই রকম না, খাওয়ার সময় ওই কনসেন্ট্রেট মুখ বন্ধ রেখে, মানে কারোর সাথে কথা না বলে
করে খাওয়া, এইরকম নিয়ম আছে। আরো অনেক আনুষঙ্গিক অনেক কিছু আছে। কবল বর্গ হচ্ছে, কবল মানে যেটা আমরা বাংলায় খাবল বলি না, খাবল ভাগ মানে গ্রাস। গ্রাসটা কিরকম হবে, খাবারটা কিভাবে তুলবো, যেটা আমাদের ইন্ডিয়ান টেবিল ম্যানার যদি বলা হয় সেই রকম, যে খেতে খেতে কেউ ধরো আঙুল চাটছে, জিভ বার করে খাচ্ছে। তারপর অনেকের স্বভাব আছে খেয়ে হয়তো হাতে কিছুটা ভাত লেগে আছে, মানে পাতেতে এরকম ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপর আবার খাচ্ছে, এই আছে। তারপরে এঁটো হাতে গ্লাসটাকে ধরছে বা অন্য কিছুকে ধরছে, চারদিক সব এঁটো করলে, এইগুলো সব বৌদ্ধদেরও আছে। এঁটো সঙ্গীর ব্যাপার সিদ্ধ বলে পালিতে, ন তারপর এ না হত্যে না পানীয় থালকম ধারে স্বামীকে শিক্ষা করেন, এরকম পালিতে আছে। এইরকম ধরনের খাওয়া জনিত বিষয়গুলো বলা। তারপর শুরু শুরু বর্গ হচ্ছে, শুরু 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 হচ্ছে তরল জিনিস, মানে চা ফা খাওয়ার সময় অনেকে এরকম এরকম করে একটা আওয়াজ করে খায় না, মানে এমনিও নিঃশব্দেও পান করা যায়, কিন্তু অনেকে এরকম আওয়াজ করে করে, ওই রকম বলা। তারপরে অনেকে খাওয়ার সময় একটা চপ চপ করে আওয়াজ করে, মানে এরকম একটা করে করে, এটা অনেকেই করে, তোমাদের মধ্যে হয়তো কেউ করো। তো ওইটা ওরকম বলে যে ন চপু চপু কারকম খাদির স্বামীতি শিক্ষা করে, মানে চপ চপ করে আওয়াজ করবে না বা হুস করে আওয়াজ করবে না, এরকম সব খাওয়ার নিয়মকানুন বলা। লাস্ট হচ্ছে পাদুকা বর্গে। পাদুকা মানে জুতা, জুতো কীভাবে ব্যবহার করতে হবে না হবে, এবং আরও আনুষঙ্গিক নিয়মও আছে। মলমূত্র ত্যাগের কোথায় গিয়ে করবে কোথায় করবে না, এই সব জিনিসগুলো নিয়মে আছে। এইখানে 7খানি নিয়ম হচ্ছে, 7টি বর্গ হচ্ছে, তাতে টোটাল 75খানা নিয়ম আছে। এইগুলো ভীষণই সুন্দর, মানে সে 2500 বছর আগের যে ভ্যালু সিস্টেম ছিল সেগুলো আজকের দিনেও ভারতবর্ষে মানা হয় জিনিসগুলো। আর এই হলো সেকীয়গুলো। আর প্রাতিপক্ষের শেষে বলছে যে সম্মুখ বিনয়, শ্রুতি বিনয়, অমূঢ় বিনয় ইত্যাদি 7 প্রকারের অধিকরণ সমত আছে। অধিকরণ সমতর, অধিকরণ মানে হচ্ছে মানে ডিসপিউট, একটা বিবাদ, সঙ্গের মধ্যে দুটো বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়েছে, কিভাবে সেই ডিসপিউটটাকে করা হবে, মানে জাস্টিফাই করা হবে, বিচার করা হবে, সেইটি হলো অধিকরণ সমত। এরপরে তার এরকম নিয়ম আছে, সম্মুখ বিনয়, আমি এটা সামনে শুনেছি, আমি এটা স্মৃতি থেকে বলছি। অমূঢ় বিনয় মানে না আমি তখন হয়েছিল, মানে রাগের মাথায় মূঢ় অবস্থায় বলেছি, বা আমার তখন শরীর খারাপ ছিল, আমি কোনো ঘুরেছিলাম, মানে মাথার ঠিক ছিল না বলে ফেলেছি, এই সুতরাং ওই কথাটি আমার নিও না, এই ধরনের সব বিষয় এখানে আছে। এবং এখানে আরেকটি লাস্টে ছিল তৃণবস্তার অভিনয় বলে, সেটা হচ্ছে যে কোনো কোনো সময় কিছু জিনিস আছে সেগুলো প্রকাশ করে কোনো লাভ নেই, সে সংসারের মধ্যেই বলো, ইনস্টিটিউশনের মধ্যেই বলো, বা দেশের ক্ষেত্রেই বলো। যেমন নেতাজির যে অনেক কিছু যে ডকুমেন্ট আছে সেগুলো প্রকাশ করা হয়নি, কি প্রকাশ করলে সেখানে দেশের মধ্যে একটা তৈরি হবে, সেটা আদৌ হবে কি হবে না অন্য বিষয়, কিন্তু এটা একটা ফ্যাক্ট। কিছু জিনিস চাপা দিয়ে দেওয়াই ভালো, মানে সে খুঁচিয়ে ঘা করে লাভ নেই। অনুরূপ বিষয় তৃণবস্তারকের পালির অর্থ হচ্ছে যে দুর্গন্ধ মলকে অনেক সময় চাপা দিয়ে দিলেই ভালো হয় তৃণ দ্বারা, ওইটাকে মানে সেই মানে কি বলবো ঘাঁটিয়ে লাভ নেই। এমনিও বাংলা একটি মানে একটা প্রবাদ ব্যবহার হয়, আমি আর বলতে হচ্ছে না, ওই কাঁচা গুঁয়ে ঢিল মেরে লাভ নেই এরকম বলে না, তাতে শুধুমাত্র মানে এটা বৃদ্ধিই পায়, ওতে কোনো লাভ নেই, এগুলো চাপা দেওয়াই ভালো। এগুলো কিন্তু একটা সংঘ পরিচালনা করতে গেলে এগুলো লাগে। তোমাদের ভিক্ষুণী সংঘের নোটটার ক্ষেত্রে যে বলা হচ্ছে না যে সংঘ পরিচালিত ধর্ম, এটা কিন্তু প্রথম বৌদ্ধ ধর্ম করেছিল। এবং সংঘ যে আজও আছে তার কারণ হলো এই বিনয় পিটকের জায়গাগুলো পড়তেই বুঝতে পারছি কতখানি ডিসিপ্লিন। স্টিল টুডে বৌদ্ধ সংঘ কিন্তু অন্যতম, মানে বিভিন্ন ধর্মের যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি। এটা তোমরা মানে দেখলে বুঝতে পারবে।
যে ওভারঅল এখানে ভারতবর্ষে তো সেরকম বৌদ্ধ নেই, কিন্তু শ্রীলঙ্কা, মিয়ানমার, ওখানের এগুলো অনেক ডিসিপ্লিন। রাহুল সাংকৃতায়ন শ্রীলঙ্কা গিয়েছিলেন পড়তে, তিনি কিন্তু এটা বলেছেন যে বৌদ্ধদের কিন্তু ভীষণ ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম মানবর্তিতার মধ্যে থাকে, তবেই না মানে বৌদ্ধ ধর্ম অন্যতম একটা ওয়ার্ল্ড রিলিজিয়নে পরিণত হয়েছে। ভারতবর্ষ থেকে গিয়ে চীন, জাপান সব জায়গাতে পৌঁছে গেল, তো উইদাউট কোনো রকম যুদ্ধ ছাড়া বা কোনো রকম প্রলোভন ছাড়া। আমি অন্য কোনো ধর্মের সাথে তুলনা করছি না, কিন্তু বৌদ্ধ ধর্মের প্রসারের ক্ষেত্রে কোনো রকম কোনো অভিযোগ নেই হিস্ট্রিতে গায়ের জোরে কোনো কিছু করা হয়েছে বা অন্য কোনো ট্রিক্স ইউজ করে। তার অন্যতম কারণ হলো এই যে সঙ্ঘের এই নিয়মানুবর্তিতা। এরপরে এই তাহলে হলো। তো এখানে আরেকটি বিষয় বলার, সেটা হচ্ছে এইটা তো ভিক্ষু সঙ্ঘের হলো। ভিক্ষুণী সঙ্গে 311টা হচ্ছে, 311টার ক্ষেত্রে পারাজিকা এখানে 4টে, ওখানে হচ্ছে 4 + 4 8টা, নাম্বারগুলো এইভাবে মনে রাখবে, +4। এখানে 13টা, এখানে হচ্ছে 17টা, এখানে হচ্ছে +4। অনিয়ত 2টো, এখানে অনিয়ত 0 নেই। নিঃসবীয় পাচিত 30, ওদিকেও ভিক্ষুণী সঙ্গেও হচ্ছে 30। পাঠদেশী এখানে 4টে, এখানে হচ্ছে 8টা, এখানে +4। সেকিও এখানে 75, ওখানেও 75। অধিকরণ সমত এখানে 7টা, ওখানেও 7টা। আর এইটা হচ্ছে আই থিঙ্ক 163। এটা কাউন্ট করে নিলেই বেরিয়ে আসবে 63 মনে হয়, মোস্ট প্রবলি 63 না 67 হবে মনে হয়। তো যেগুলো একই আছে একই, আর বাকি বেশিরভাগই 4টে করে হচ্ছে, আর এইটা খালি 163 হচ্ছে ভিক্ষুণী সঙ্গে। তো ভিক্ষুণী পাতিমোক্ষতে টোটাল এরকম 311টা নিয়ম আছে। আচ্ছা, এইখানে ব্রেস্ট যে পোর্শন বললাম, এখান থেকে কারোর কিছু জিজ্ঞাসা আছে, কিছু আলোচনার থাকলেও বলতে পারো, এটা ইন্টারেস্টিং বিষয় পড়ানো হচ্ছে। মোস্ট প্রবলি আমার মনে পড়ছে না নাম্বারটা, কিন্তু এটা কাউন্ট করলে বেরিয়ে যাবে। মানে এখানে 4টে জায়গায় 8টা, মানে এই নাম্বারটা যদি কাউন্ট করো, এটা হচ্ছে 8, 17, 30, 8, 75, 7। এটা যোগ করলে দিয়ে 311 থেকে বিয়োগ দাও, 163 মনে হবে, আমার খেয়াল আসছে, ওইভাবে বের করে নিতে। আমি এইটা দেখালাম কারণ হচ্ছে সংখ্যাগুলো র্যান্ডাম মনে না রেখে এই প্রসেসে যদি মনে রাখো তাহলে অনেক থাকবে। তোমাদের অনেকেই বলে যে স্যার নোটগুলো তো তৈরি করতে অনেক সময় লেগে যাচ্ছে, তোমরা পড়ো হচ্ছে ওই গরুর মতন পড়ে তৈরি করো বলে এই জন্য মনে রাখতে পারো না বা সময় লাগে বেশি। সবসময় ট্রিক্স ইউজ করতে হয়। এইখানে যে নাম্বারগুলো, এইটার ডিজিটগুলো এরকমভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমাকে কেউ বলেনি, এটা আমি পড়তে পড়তে নিজেটা বের করেছি, এই জন্য ঝটপট এই জিনিসগুলো বলে দিতে পারছি। আর কে কি বলছিলেন? পিন্টু মণ্ডল বোধ হয়। আমি যে ওগুলো বললাম প্রত্যেকটা আমি টার্মগুলো মোটামুটি বলেছি, যদিও বাকিগুলো আর বলা হয়নি, এটা বলে দিই। পাচিত্য মানে হচ্ছে প্রায়শ্চিত্ত থেকে আসছে। আর পাটিদেশনীয় হচ্ছে এই যে প্রতিদেশনা, এই থেকে আসছে শব্দটা। এই টার্মগুলো মনে রাখবে, তুই এতে সুবিধা হবে। প্রতিদেশনা থেকে আসছে, মানে একজনের প্রতি কিছু একটা বলা, এই অর্থে বোঝাচ্ছে। শিক্ষীয় শব্দটা আছে শিক্ষা থেকে। শিক্ষা পালিতে কি হবে? শিক্ষা কয়ে ভয়ে রাখা, শিক্ষা থেকে শেখীয়। আর অধিকরণ মানে বিবাদ, সমতা শব্দটা শান্তি অর্থে হচ্ছে। বিবাদের উপশম কিভাবে করা হবে এই অর্থে। পাতিমক্ষর ক্ষেত্রে বললাম মোক্ষের প্রতি যেটা নিয়ে যায় সেটা পাতিমক্ষ। এই কি বলছিলে, ভুলে গেলে? হ্যাঁ স্যার, মানে নোটে ধরুন যে অনেকগুলো মানে টার্মিনোলজি আছে, তো সবগুলো কি স্যার লিখতে হবে? যদি মনে না আসে তো মার্কসের উপর ইম্প্যাক্ট কিরকম পড়ে যাবে? না লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু কেউ যদি লিখে দেয় তাহলে তো তোমার নাম্বারটা কমিয়ে দেবে। যদি এমন হয় সবাই ভুলে গেলে,
তাহলে যা আছে সেইটাই একটা বিষয়। কিন্তু যদি কেউ লেখে তাহলে তো ওটা হবে না। যেমন অফলাইন ব্যাচের একজন স্টুডেন্ট ওই প্রথম দিনেই, ওরাও তো প্র্যাকটিস করে, ভিক্ষুণী সঙ্গের যে প্রথম দিনের নোটটা ছিল একদম প্রথম পালি ক্লাসে, ও ওই পালিগুলো মুখস্থ করে লিখেছে। বর্ষ শতোপসন্নায় ভিক্ষুণীয়া তদোপসন্নস্য ভিক্ষুণ অঞ্জলি গঠন পচ্যুত্থানম স্বামীজি কম্বম কর্তব্যম, এইগুলো লিখেছে। খেটেছে, খেটে লিখেছে, না বুঝেই লিখেছে, কারণ ওটা মানে মিনিং তো বুঝতে পারবে না, কিন্তু সেটার জন্য খাটতে হবে। আচ্ছা, আর কারোর কিছু প্রশ্ন আছে বা এমনি কথা বলার কিছু? তাহলে পরের গুলো আমি পড়ানো শুরু করি। হ্যাঁ, তো ওইটা মানুষ কি বলছিলে? স্যার এখান থেকে না, ওই আগের একটা নোট ছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে, মানে দশবদ্ধ, ওখানে থেকে একটা জিনিস বোঝাচ্ছিল। এইটা কি এখনের জিজ্ঞাসার বিষয়? এটা তো ক্লাসের শেষে বা আগে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ স্যার, আমি তাই জন্য মাইকটা মিউট করে দিয়েছিলাম। ঠিক আছে, শেষে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এবার হচ্ছে স্কন্ধব। স্কন্ধব যে পোর্শনটা আছে আমি এখানে খালি লিখে দিচ্ছি, এটা ডিটেলস বলার দরকার নেই। এইখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে মহাবর্গ আর একটা হচ্ছে চূল্যবর্গ। এই চূল্যবর্গ থেকেই তোমরা প্রথম দ্বিতীয় সঙ্গীতির জায়গাগুলো মানে মেনশন ছিল। পরিবার পাঠ একাই আছে, এটা পূরণ করে নয়, এইটা ট্যাব দ্বারা দরকার নেই, ওইখানে নোট থেকেই পড়া নিতে হবে। মহাবর্গ চূল্যবর্গ আর ওদের কাছে পরিবার পাঠ। হ্যাঁ, মহাবর্গের চ্যাপ্টারের নামগুলো এখানে সারিবদ্ধভাবে একটু লিখতে পারো পরপর, সেখানে আমি আর করছি না। আচ্ছা, এবারে বিনয় বিভাগের দ্বিতীয় ভাগ হচ্ছে স্কন্ধব, যা মহাবর্গ চূল্যবর্গ এই দুটো ভাগে বিভক্ত। তো মহাবর্গের মধ্যে হচ্ছে, আচ্ছা ওভারঅল স্কন্ধব যে জায়গাটা আছে, ভিক্ষু বিভঙ্গ ভিক্ষুণী বিভঙ্গের মধ্যে, মানে যেটাকে একত্রে উভত বিভঙ্গ বলা হয়, এই উভত বিভঙ্গই প্রথম সংবিধিতে সংকলন করা হয়েছিল। তো স্কন্ধক অংশটা হচ্ছে যে এই যে নিয়মগুলো যে তৈরি হচ্ছে তার ওভারঅল একটা হিস্ট্রি, কিভাবে হলো জিনিসগুলো, সেইটার ওপরে এইগুলো আছে। মহাবর্গ মধ্যে শুরু হচ্ছে বুদ্ধের যে বোধি লাভ করলেন, একদম নির্বাণ লাভ, তারপর থেকে শুরু হচ্ছে যে তারপরে 7 সপ্তাহ তিনি ছিলেন, ধর্মচক্র প্রবর্তন করলেন, পঞ্চবর্গীয় ভিক্ষু যশ, তার 54 জন বন্ধু, তারপর ভদ্রবর্গীয় ভিক্ষু, এইসব মিলে যে আস্তে আস্তে বুদ্ধের শিষ্য সংখ্যা বাড়ছে, তাদের সংঘ বাড়ছে, যখন তখন তার নিয়ম কানুন তৈরি হচ্ছে, এবং প্রত্যেকটা নিয়ম কিভাবে তৈরি হচ্ছে, কোন পরিস্থিতিতে, সেইগুলো এখানে বর্ণনা আছে। ধরো কেউ বুদ্ধের কাছে এসে বলে তার শিষ্য হবে, প্রথমে উনি কি করতেন, যে তিনি এই ভিক্ষু, এই মানে এসো ভিক্ষু, এই কথাটা বলে তাকে নিয়ে নিতেন, কোনো রিচুয়ালস নেই, কোনো কিছু নেই। এখন সবাই মানে ওনার শিষ্যদের উপদেশ শুনে কেউ হয়তো বুদ্ধের শিষ্য হতে চাইল, তখন কি করতো, যে যেখানে আসে সেখান থেকে তুলে এনে বুদ্ধের কাছে নিয়ে আসতো। তখনকার দিনে তো আর ওইসব গাড়ি ফাড়ির ব্যাপার ছিল না, হেঁটে আসতে হতো। ধরো কেউ বেনারসে কেউ ইচ্ছা হয়েছে যে বুদ্ধের শিষ্য হবে, আর বুদ্ধ আছেন হয়তো ধরো রাজগীরে, বেনারস থেকে রাজগীর হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলো, সে তো হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। তো ওই জন্য তখন বুদ্ধ বললেন, ঠিক আছে, আমার কাছে আনতে হবে না, যে যেখানে আসে তাকে বলবে যে 3 বার করে বলতে, আমি বুদ্ধের শরণ নিলাম, ধর্মের শরণ নিলাম, সঙ্ঘের শরণ নিলাম। পালিতে করলে কি হবে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই যে ত্রিশরণ যে মন্ত্র বলা হয়, তোমরা তো আশা করি এটা প্রত্যেকে শুনেছ। এইটি উদ্ভব হলো ওই পরিস্থিতিতে, যে ওরা দূর থেকে নিয়ে আসতো বুদ্ধের কাছে, আমার কাছে আনতে হবে না, যে যেখানে আছে এইটা 3 বার বলিয়ে দেবে, দিয়ে তাহলে সে আমার হয়ে যাবে। এবার আরও আস্তে আস্তে সংঘ বাড়ছে, নিয়ম কানুন বাড়ছে, যে প্রব্রজা কীরকম হবে, মানে যেটা সন্ন্যাস গ্রহণ, উপসম্পদা কীরকম হবে, তার নিয়মগুলো আছে। যেমন মানে প্রব্রজা যে নিয়ম আছে, সেরিমনি হয় একটা অনুষ্ঠানের মতন, সেইখানে একজন যে আছে, যে এসেছে, সে
যে মস্তক মুন্ডন করে সাদা কাপড় পরে আসে, প্রথমে গেরুয়া দেওয়া হয় না, দিয়ে সামনে মিনিমাম 20 জন ভিক্ষু বসে থাকে, গণ বলে। আমি যদিও কোনোদিনও দেখিনি, আমার দেখার অধিকারও নেই, ওটা শুধু সন্ন্যাসী ভিক্ষুদের হয়ে পড়েছি মাত্র। সীমা বলে, মানে একটা বৌদ্ধ বিহারগুলোতে একখানা ইয়ে থাকে, বাঁধানোর মতন একটা অংশ থাকে, সীমা বলে ওটাকে। তো ওইখানে ওই রিচুয়ালটা হয়। তো ওই ভিক্ষুরা বসলেন ওখানে 20 জন, তার সামনে একজন রেফারেন্সের একজন ভিক্ষু আছে, যে আমার সাথে যোগাযোগ করেছিল, এ সন্ন্যাস নিতে যায়। দিয়ে তখন বলে যে, তাকে প্রশ্ন করা যে প্রথমেই বোধহয় বলে যে তোমার পিতা মাতার অনুমতি আছে। এইটি একটা অদ্ভুত বিষয়, বৌদ্ধদের সন্ন্যাস নিতে গেলে বাবা মার অনুমতি লাগে। সেইটার কাহিনী হচ্ছে যে বুদ্ধ তো নিজে সন্ন্যাস নিয়েছেন, শুদ্ধোধনের একটাই ছেলে ছিল। এবারে তিনি যখন ইয়েতে গেছেন, কপিলাবস্তু গিয়েছেন, তখন গিয়ে ওনার ওয়াইফ মানে যশোধরা, তিনিও তো সন্ন্যাস নিয়েছেন, আর ছেলে রাহুল সেও সন্ন্যাস নিয়েছে। শুদ্ধোধন তো বংশ লোপ পেল। তখন উনি বলছেন যে দেখো, পিতামাতা অনেক কষ্ট করে সন্তানকে পালন করে, তারা যদি এরকম সন্ন্যাস নিয়ে নেয় তাহলে তাদের জীবনে আর রইল কি। এই জন্য আমি যে কষ্ট হয়েছে, আমি চাই না আর কেউ এরকম কষ্ট পায়। তো কারোর যদি মানে পিতামাতার যদি অনুমতি না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে সে যেন সন্ন্যাস না নেয়। তো তখন বুদ্ধ নিয়ম করে, ঠিক আছে, পিতামাতার অনুমতি ছাড়া সন্ন্যাস হবে না। সেখানেও মানে মজার ঘটনা আছে। রাষ্ট্রপাল বলে একজন ব্যক্তি ছিলেন, ভিক্ষু, তার মধ্যম নিকায়ের একটা ইয়ে আছে, যে মধ্যম নিকায় পরের দিন পড়বে কি জিনিস। এখানে কাহিনী আছে যে ওরকম বুদ্ধের কাছে এসেছেন যে আমি সন্ন্যাস নেব, বলছে তুমি পিতা মাতার অনুমতি নিয়েছ। বাড়িতে গিয়ে বলেছে, তো বাবা হচ্ছেন বিশাল বড় বণিক, তুমি এসব কি সন্ন্যাস নেবে, ওসব ছাড়ো। তো তখন এ কি করেছে, বলছে ঠিক আছে, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি খাওয়া দাওয়া ত্যাগ করবো। এখন খাওয়া দাওয়া ত্যাগ করেছে, তখন কেউ এসে কিছু বোঝাতে পারছে না, বন্ধু বান্ধবরাও এসেছে। তখন বন্ধু বান্ধবরা বলছেন যে দেখুন, আপনি যদি অনুমতি না দেন তাহলে না খেয়ে প্রাণ ত্যাগ করবে, তার থেকে আপনি অনুমতি দিয়ে দিন, সে সন্ন্যাসী হয়ে বৌদ্ধ ভিক্ষু হয়ে গেল, তাকে তো দেখতে পাবেন, প্রাণ তো রক্ষা হবে। তখন ওই মানে ব্ল্যাকমেল করে তো হয়েছে। তারপর আরো অন্য ঘটনা আছে। তো উনি তখন সন্ন্যাসী হয়ে চলে গেছেন, বহু বছর পরে আবার এসেছেন। আর সব মুন্ডন করলে এমনি দেখতে বুঝতে পাওয়া যায় অনেক সময়। ট্র্যাজেডি হচ্ছে যে যখন ভিক্ষা করতে এসেছেন, তো উনি দূর থেকে দেখে বলছেন এরা আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে, চিনতে পারেন নিজের ছেলেকে, একে আমি কিছু ভিক্ষা দেবই না। দিয়ে দাসীকে বলছে যে এই যদি আমাদের বাড়িতে যখন আসবে, কালকে ওই বাসি ডাল ছিল ওইটা দিয়ে দেবে। দাসী ও ডাল দিতে এসেছে, উনি তো সামনে থেকে দেখেন, উনি মানে ওনার পিতা দূর থেকে দেখেছেন, দাসী সামনে থেকে দেখতে গিয়ে আরে ইনি তো আমাদের মানে মালিকেরই ছেলে। গিয়ে তখন বলছে যে আরে এটা আপনারই ছেলে। তখন পরের দিনে নিমন্ত্রণ করছে, তাই আরো বৃত্তান্ত আছে। উনি তখন চেষ্টা করছেন যে ছেলেকে ঘরে ফিরিয়ে আনেন, কিন্তু পরে তিনি আর আসেননি, এইসব বিষয়। কিন্তু এই রকম নিয়ম আছে। এই নিয়মগুলো কেন, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নিয়ম, সেগুলো কেন হয়েছে সেগুলো বলা। যেমন প্রব্রজ্জা হলে কেউ যদি হয়, মানে কারোর প্রতি কোনো ওই যে হুলিয়া জারি করা, মানে কারোর প্রতি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এরকম থাকলে সে ভিক্ষু হতে পারে না। জেনারেলি ভারতবর্ষে তো সন্ন্যাসীদের সম্মান করা হয় আদিকাল থেকেই, এবং এরকম বুদ্ধের সময় ঘটেছে, রাজা কিছু দণ্ড দিয়েছেন, আর সে বেটা ফাঁকিবাজির জন্য গিয়ে ভিক্ষু হয়ে গেছে। দিয়ে তখন তো বধ করা যায় না। এবার তখন বুদ্ধ নিয়ম করে যে যদি কারোর প্রতি এরকম কোনো ফৌজদারি কোনো কিছু থাকে, তাহলে তাকে ভিক্ষু করা হবে না। আরো অনেক নিয়ম আছে, 20-25খানা এরকম আছে শুধু ব্রহ্মচার ক্ষেত্রে। এইরকম নিয়মগুলো এই মহাবর্গ চূল্যবর্গে আছে। তার মধ্যে মহাবর্গের মধ্যে মহাস্কন্ধকের মধ্যেই ব্রহ্মচর্য উপসম্পদার নিয়মগুলো আছে। এই জিনিসগুলো উপশত স্কন্ধকে হচ্ছে উপশতের নিয়ম আছে। উপশত মানে ওই প্রতি অর্ধ মাসে যে ছিল না,
প্রাতিমক্ষ যে নিয়মগুলো পড়লে 227টা, ওইগুলো পাঠ করা হয়। ভিক্ষুণীদের 311টা। ওই রিচুয়ালসের নিয়ম কবে হবে, কিভাবে হবে, এইসব। বর্ষোপনায়িকা হচ্ছে বর্ষাবাসের নিয়ম। বর্ষাবাস ব্যাপারটা জানো, যে 3 মাস বর্ষার থাকতে হয়, কিভাবে থাকবে, কি নিয়ম পালন করবে, সেগুলো। তারপর প্রবরণা, বর্ষাবাসের পরবর্তী বিষয় যেগুলো আছে। প্রবরণা হচ্ছে বিচার সভার মতো, ওই নিয়মকানুন আছে। চর্মস্কন্ধক আছে, এগুলো সব স্কন্ধক নাম আছে। মহাস্কন্ধক, উপশত স্কন্ধক, বর্ষোপনায়িকা স্কন্ধক, ওই জন্য হাইফেন দেওয়া হয়েছে। তোমরা পারলে হাইফেন এখানে স্কন্ধকগুলো লিখতে পারো। চর্মস্কন্ধক, বৈশত্য স্কন্ধক ইত্যাদি। চর্মস্কন্ধকে হচ্ছে জুতো পরার নিয়ম আছে। চর্ম মানে শুধু চামড়া না, চামড়ার জুতো। কৈশর্যকন্ধকের ভেষজের কথা আছে। গলার অবস্থা খুবই খারাপ। কঠিন হচ্ছে কঠিন জীবর, জীবর হচ্ছে জীবর বিষয়ে। চাম্পেয় কৌসম্বক হচ্ছে চম্পা এবং কৌশাম্বী, এই দুটি জায়গার রিলেটেড বৃত্তান্ত এখানে আছে। চম্পা মানে অঙ্গের রাজধানী, কৌশাম্বী হচ্ছে বৎসের রাজধানী। এগুলো সিমিলার চূল্যবর্গে অনুরূপ নিয়ম আছে। এর মধ্যে কর্মস্কন্ধক হচ্ছে সঙ্ঘকর্ম, যেটা বলা হয় সঙ্ঘকর্ম, টানটা পেয়েছো তোমরা। ওই যে সঙ্ঘকর্ম কিভাবে হবে, মানে একটা সভা কিভাবে হবে, কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবে, কিভাবে একটা ডিসিশন মেকিং হবে, এইগুলো বলা আছে। এবং নিয়ত্তি বলে একটা টার্ম ব্যবহার হয়, যে সঙ্গের মধ্যে 3 বার বলা হয় যে দেখুন আমাদের এখানে একটা ঘর বানানো হবে, আপনারা কি সম্মতি প্রদান করেন? সবাই চুপচাপ আছে, কেউ কিছু বলল না। আবার বলল 3 বার বলল। 3 বার বলার পরে যদি সঙ্গ যে বসে আছে তারা যদি মৌন থাকে, চুপ করে থাকা মানে মৌনকে সম্মতি বলে ধরে, ওটা মানে বিল পাস হয়ে গেল সংসদেরই মতন। মানে অদ্ভুতভাবে, যদি কেউ ডিটেলসে পড়ো কখনো, মানে গণতন্ত্রের যে প্রসিডিওর বহু পূর্বে এই বিনয় পিটকের মধ্যেই জিনিসগুলো দেখা যায়। এবং ভোটিং সিস্টেম পর্যন্ত আছে সেখানে, শলাকা দিয়ে মানে কাঁটা দিয়ে ভোটের করা, কাঁটা ফেলে। তো এই রকম এগুলো কিভাবে হবে? এখন 3 বার জিজ্ঞাসা হলো, কেউ বললো যে না, ঘর বানানো হবে না। যেই একজন বললো তাহলে ওইটা বানচাল হয়ে গেল। এইরকম সব প্রসিডিওরগুলো বলা আছে। কিভাবে বলবে, কোন ভাষায় বলবে, ভিক্ষু সঙ্গকে অ্যাড্রেস করে বলতে হবে। যেমন চূল্যবর্গটা আমাদের পাঠ্য ছিল, পঞ্চশতী স্কন্ধক নাম আছে, এইখানে যে নামটা আছে মানে বলছি পরে, মানে প্রথম সঙ্গীতি। ওইখানে উনি যখন ওই সুপত্র পরিপাতে ওরা খুব করছে, উনি ভিক্ষু সঙ্গের কাছে গিয়ে বলছেন সুনাতু ভন্ত সংঘ সচের সংঘর্ষ করতে পালিতে আসে, যে উনি বলছেন বাংলায় বললেন ঠিক আছে, যে হে সংঘ, এখন রেজ হ্যান্ড করো না, আমি পরে জিজ্ঞাসা করতে দেব। ও আচ্ছা, না অসুবিধা নেই, 10-15 মিনিট একটু কষ্ট করে নেওয়া যাবে। তো উনি বলছেন যে হে মানে ভিক্ষু সংঘ, আপনাদের যদি অনুমতি থাকে তাহলে সঙ্গীতির আয়োজন করলে ভালো হয়। এরকম 3 বার বললেন। গিয়ে সংঘে সব চুপচাপ বসে আছে। তখন তো ঠিক আছে, সংঘের অনুমতি তুষ মানে পালিতে তুনহি বলে একটা শব্দ আছে, মৌনতা। তো মৌন সম্মতি বলে আমি এটা ধরে নিলাম, দিয়ে ঠিক আছে তাহলে সঙ্গীতই হবে। কোথায় হবে? ওই জায়গায়। এরকমভাবে পাশ হলো। তো এই সঙ্গ কর্মের নিয়মকানুনগুলো কর্মস্কন্ধক আছে। পরিবাসিক স্কন্ধক হচ্ছে পরিবাস, যেই বলা হলো সংজ্ঞাদিশেষের ক্ষেত্রে পরিবাস
পালন, যতদিন গোপন করে রাখবে ততদিন পরিবাস হবে, সেই নিয়মকানুন আছে। সমুচ্চয় স্কন্ধকটা মোস্ট প্রবাবলি, আমার মনে পড়ছে না, পরিবাসের পরে কি হবে সেই বিষয়ে আমার খেয়াল হচ্ছে না এক্স্যাক্ট। সমত স্কন্ধক হচ্ছে ওই অধিকরণ সমতর অ্যাপ্লিকেশন, কোন ডিসপিউট কিভাবে করা হবে সেইটা। ক্ষুদ্রক বস্তু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, মানে এটা কিভাবে হবে, জলের ঘট কিভাবে ব্যবহার হয়, মাদুরটা কিভাবে ব্যবহার হবে, এবং আরও কিছু কিছু নিয়ম আছে অদ্ভুত। কেউ ধরো মাদুরটা নিয়ে গিয়ে সাথে মানে একটা উঠানে পেতে, মাদুর পেতে বলেছিল, মাদুরটাকে তোলেনি, ফেলে রেখে চলে এসেছে। তাহলে কি করা হবে সেক্ষেত্রে? তাকে বলো তো ওই মাদুর তো আমাকে দেয়াই হবে না, তাকে মানে 1 সপ্তাহের জন্য দণ্ড দেওয়া হলো। এইরকম সব কেউ তো জানালা খুলে রেখে দিয়েছে শীতের সময়তে, জানালা খুলে রেখে চলে গেছে। এইরকম সব ক্ষুদ্র ক্ষুদ্র মানে ঘরোয়া বিষয় নিয়ে। শয়নাসন ছন্দ হচ্ছে শয়নের আসন বিষয়ে। সংঘ ভেদক হচ্ছে, এরা খুব ইম্পর্টেন্ট, সংঘের ভেদ, সংঘের মধ্যে দলাদলি হচ্ছে, এরা আলাদা একটা দল খুলে ফেললো, তখন কি করণীয়? বৃত্ত স্কন্ধ, বৃত্ত অর্থে এখানে সার্কেল না, বৃত্ত অর্থে হচ্ছে যে ডিউটি, একজনের আর একজনের প্রতি কি কর্তব্য সেই বিষয়ে ধরো সেইগুলো বলা, যে জলটা রেখে দিতে হবে কি, মানে জল তুলে রাখতে হবে কি, খাবারটা বেড়ে রাখতে হবে, এইরকম কি, ধরো আগন্তুক কোনো ভিক্ষু এলো অন্য বিহার থেকে, আরেকজন এই বিহারে এলো, তার প্রতি কীরকম আচরণ করবে, এগুলো সব কাহিনীগুলো উল্লেখ আছে। মানে একটা বিহার থেকে আরেকটা বিহারে কিছু ভিক্ষু গেছে, গিয়ে তাদের সাথে কোনো কথাই বলেনি, ওরা এসে যেন সেই মানে উদ্বাস্তু এসেছে বাইরে থেকে, এসে ঢুকে পড়েছে এইরকম, তাদেরকে বসতে দেয়নি, পা ধোয়ার জল দেয়নি। এমনিতে ভিক্ষুদের জুতো পরার নিয়ম নেই, তো খালি পায়েই যেতে হয়। তো এই জন্য দেখবে আমাদের একটা পা ধোয়ার জল দেওয়ার একটা রিচুয়াল আছে, পা ধুইয়ে দেওয়ার একটা রিচুয়াল আছে। তো ওটার তাৎপর্য ওইটা, যদি জুতো পরে না তাহলে পায়ে তো কাদা ধুলো সব হয়ে থাকবে। পা ধোয়ার জল দেয়নি, বসতে দেয়নি, তাদের কোথায় শোবে কোথায় রেস্ট নেবে সেসব দেয়নি। তখন গিয়ে বুদ্ধের কাছে অভিযোগ করছে, দেখুন ওখানে গিয়েছিলাম কিছু করে। তখন বুদ্ধ বললেন যে না, কেউ আসলে এইগুলো করতে হবে। তারপরে পাতিমক্ষ স্থাপন, এগুলো পারলে লিখে নাও, মানে নলেজগুলো। পাতিমক্ষ স্থাপনে হচ্ছে ওই উপসতর যে দিন কিভাবে প্রাতিমক্ষ পাঠ করা হবে সেইগুলো বলা। ভিক্ষুণী স্কন্ধকে হচ্ছে ভিক্ষুণীদের নিয়মাবলী। এই জায়গাতে কিন্তু এই তুল্যবর্গের ভিক্ষুণী স্কন্ধকে বলে যে বলছে, এটা এই 10ম স্কন্ধক তুল্যবর্গে, কাউন্ট করে দেখলে 10 নম্বরে হচ্ছে। এইখান থেকে ওই ভিক্ষুণী সংঘ গঠনের নিয়মগুলো আছে। পঞ্চশতিক সপ্তশতিক হচ্ছে প্রথম সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীতি কাহিনী এখানে বলা আছে, 12টা অধ্যায়। এই হলো পরিবার পাঠ হচ্ছে শেষে, যেটা বিনয় পিটকের মধ্যে নতুন কিছু তথ্য এখানে নেই, কিন্তু এটা বিনয় পিটকের সংক্ষিপ্ত সার বলা যায়। এটা 21টা অধ্যায়ে বিভক্ত আছে। লাস্টে এখানে যেটা বলা, যে বিনয় পিটকের যে 3টে যে মেন বিভাগ, ভিক্ষু বিভঙ্গ, স্কন্ধক, পরিবার পাঠ, এটা ছাড়াও একটা অন্য ডিভিশন দেখা যায়, সেটা যে 5টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রথম ভাগ হচ্ছে পারাজিকা। সূত্র বিভঙ্গের যে ভিক্ষু বিভঙ্গের মধ্যে পারাজিকা সংঘাতিশের অনিয়ত নিসর্গে পাতি ছিল, এটা নিঃসঙ্গীয় হয়ে গেছে, এটা ডবল স্বভাবে। পাঁচিত্তীয় যে সূত্র বিভঙ্গের ভিক্ষুণী, মানে বাকি যেগুলো আছে পাঁচিত্তীয় বাটিতীয় সে কি অধিকার সমত এবং গোটা ভিক্ষুণী সংঘ, এইটা মহাবর্গ, তুল্যবর্গ, পরিবার পাঠ, এই 5খানা বিভাগ হচ্ছে। এই 5টা বিভাগ হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল বিভাগ, বৌদ্ধরা নিজেরা যেটা বলে। তোমরা যেটা দেখছো, আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি আমরা এখনো পর্যন্ত মানে পাশ্চাত্য যেভাবে আমাদের শেখায় আমরা সেইভাবে শিখে চলেছি। এই কারণে আমাদের ইউনিভার্সিটিতে ওই
ওয়েস্টার্ন স্কলাররা যেরকমভাবে বিনয় পিটকের ডিভিশন দেখিয়েছে সেইটা এখানে দেওয়া হয়েছে। ট্র্যাডিশনালি মানে বৌদ্ধরা নিজেরা কিন্তু এই 5টি বিভাগেই করে, এবং এইগুলোকে পালি বলা হয়। পারাজিকা পালি, পাচিত্রীয় পালি, মহাবজ্ঞ পালি, চুল্লবজ্ঞ পালি, পরিবার পাঠ পালি। পালি মানে, পালি শব্দটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বুদ্ধের বাণী। তো পারাজিকা পালি মানে পারাজিকা নামে বুদ্ধের বাণী, পাচিত্রীয় নামে বুদ্ধের বাণী, এইরকম নাম। এবং ত্রিপিটক যে গ্রন্থগুলো যে শ্রীলঙ্কা মিয়ানমারিতে প্রকাশিত হয় সেখানে পারাজিকা পালি, পাচিত্রীয় পালি বলে নামকরণ হয় বইগুলো। শেষে এখানে বলা হয়েছে বিনয় পিটকের অর্থকথা সমন্ত্র প্রাসাদিকা ও প্রাথিমুখে অর্থকথা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ, এটা পরের দিকে ক্লাসে পড়ানো হবে। কঙ্কা বিতরণী রচনা করেন বুদ্ধ ঘোষ। সমন্ত্র প্রাসাদিকা তথা বিনয় পিটকের উপর সারার্থ প্রকাশনী, বিমতি বিনোদনী, বজ্রবুদ্ধি নামে 3টি টিকা প্রসিদ্ধ। এগুলো লেখকগুলো বলা হয়নি, যেমন সারার্থ প্রকাশনী লিখেছেন সারিপুত্র, আর বজ্রবুদ্ধি টিকা লিখেছেন বজ্রবুদ্ধি নিজে। বজ্রবুদ্ধির বাংলা কি হতে পারে? বজির বাংলা কি পড়েছো তোমরা? বজ্র কি স্যার? হ্যাঁ, বজ্র, বজ্রের মতো বুদ্ধি। এই বজ্র মানে আকাশের বজ্র নয়, বজ্র শব্দের একটা অর্থ হয় হিরে। হিরে মানে ডায়মন্ড, যেটা পৃথিবীর যে কঠিনতম বস্তু, মানে বজ্রের মতন কঠিন যার বুদ্ধি, মানে কিছুতেই তার বুদ্ধিকে করা যাবে না। যাই হোক, বজ্র বুদ্ধি লেখা টিকা আছে। আর এখানে ওই একটুখানি খালি বলে দেয়া যে অধ্যাত্ম জীবনের সম্পর্কে কি জানা যায় ইত্যাদি। এইখানে তোমরা কিছুটা নিজেদের রিভিউ দিতে পারো। অনেকখানি গল্প করে সুন্দর সব জিনিস বলা হয়েছে, অনেক পয়েন্ট অ্যাড করতে পারো। ধরো এই সেকিওর জায়গা থেকে বলতে পারো যে ভারতবর্ষের যে ব্যবহারিক জীবন সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে আরও এরকম তোমাদের নিজেদের চিন্তা ভাবনা হলে এই উপসংহারগুলো লিখতে পারো। আচ্ছা, এইখানে আরেকটি বড় প্রশ্ন আছে, এইটা হচ্ছে দ্য নিউক্লিয়াস অফ বিনয় পিটক ইজ পাতিমোক্ষ এক্সপ্লেন। তাহলে পাতিমোক্ষ কি, এটা তো বুঝতে পারলো যে 227টা নিয়ম, মানে 4টি পারাজিকা, 13টি সংজ্ঞা দিচ্ছে, 2টি অনিয়ত, এরম করে। এখন ওই যে নিয়মগুলো ওগুলোরই এক্সপ্লেনেশন হচ্ছে ভিক্ষু বিভঙ্গ। ওগুলোরই হিস্ট্রি কিভাবে অ্যাপ্লাই মানে প্রবর্তিত হলো সেইটা নিয়ে মহাবর্গ তুল্যবর্গ হচ্ছে। পরিবার পাঠে কি আছে সেটা এখানে বলা হয়নি। পরিবার পাঠে অ্যাকচুয়ালি এই নিয়ম কানুনগুলোর ইন্ডেক্স আছে। ইন্ডেক্স, বইয়ের ইন্ডেক্সে কি থাকে? সংকলন থাকে, মানে গ্রন্থকারের নাম, গ্রন্থের নাম, টপিকের নাম, এরকম থাকে। অনেক সময় চার্ট, ডায়াগ্রাম, ইলাস্ট্রেশন বলে যেগুলো, সেইগুলো থাকে। তো পরিবার পাঠের মধ্যে ওই রকমভাবে ক্লাসিফিকেশন আছে। যেমন একটা চ্যাপ্টারের নাম হচ্ছে কর্তা কর্তৃবার, পালিতে আছে। ওটা হচ্ছে যে একখানা নিয়ম কোথায় প্রবর্তিত হয়েছে, মানে বস্তু বলছে না যে পুদ্গল, নিদান, বস্তু ইত্যাদি, কোন জায়গায় হয়েছে। নিদান বললে মনে হয় জায়গা মনে পড়ছে না, মানে এই নিয়মটা এখানে হয়েছে, এই নিয়মটা এখানে হয়েছে, এইটা এখানে হয়েছে, তার লিস্ট। একটা চ্যাপ্টারে ওই শুধু লিস্ট আছে। তো ডিফারেন্ট ভাবে ওই লিস্টগুলো করা হয়েছে। মানে পরিবার পাঠে নতুন কিছু নেই, ওই যে প্রাতিমোক্ষেরই যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর বিভিন্ন সংকলন করা হয়েছে এই মাত্র। তো এখানে নোটটা যে লেখা আছে, যদিও বিনয় পিটক এসেছে মানে এইগুলো আসার সম্ভাবনা অনেকটা কম, তবে পড়বে, মানে পুরোটাই পড়ে করে, কেননা রিপিটেশন হয়ে গেলে মারা পড়ে যাবে। রিপিট তো হয়, এটা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্টেই রিপিট হয় কম বেশি। এখানে ওভারঅল বিনয় পিটকে কি কি আছে সেটা বলে তারপর শেষে বলতে হবে যে এই যে এইটার সঙ্গে এটা রিলেশনে এইরকম ভাবে আছে। মানে আলটিমেটলি যে পাতিমোক্ষকে ভিত্তি করেই গোটা বিনয় পিটক হয়েছে, এইটা হলো বক্তব্য। শেষে হচ্ছে শর্ট নোটগুলো আছে,
এগুলো পড়ে নিতে পারবে, মানে পড়ে যা জিনিস আছে সেটারই রিপিটেশন। পাতিমক্ষ, পাথিত্বীয়, মহাভাগ্য, তুল্যভাগ্য, পরিবার পাঠ, এটা আমার মনে হয় বলার কিছু নেই, এখান থেকে পড়ে দিলে হয়ে যাবে। তাহলে ওভারঅল কমপ্লিট হলো। এবার তোমাদের আজকের টপিক রিলেটেড কিছু প্রশ্ন থাকলে আগে বলো, তারপর অন্য কিছু বলবো। বলছিলাম যে এখানে কোশ্চেন আছে, হাউ মেনি টেক্সট আর দেয়ার ইন পালি বিনয় পিটকা, ডিসকাস ইন ব্রিফ এনি ওয়ান অফ দ্য টেক্সট। হ্যাঁ, এনি ওয়ান বলতে বলছি। একটা যদি শুধু বলে তাহলে এই যে এই যেমন মহাভারত, এইরকম একটা লিখতে হবে, তুল্য এখানে একটা লিখতে হবে। বা ধরো এই নোটে অ্যাকচুয়ালি এখানে হেডিং দেওয়া নেই বলে বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ধরো ভূমিকা এইখানে এই যে এখানে আছে, তো এই যে হেডিং সূত্র বিভঙ্গ, সূত্র বিভঙ্গটা শুধু লিখলে এইখানে চলছে, তারপর গিয়ে এখানে এইখান থেকে স্কন্দ শুরু হচ্ছে, শুধু স্কন্দম লিখলে অথবা শুধু পরিবার পাঠ লিখলে। হাউ মেনি টেক্সট বলে তিনটা ভাগ, তিনটে টেক্সট। তিনটে তো হলো, তিনটে নাম লিখলে, তারপর যে কোনো একটা লিখতে বলছে, মানে যে একটাকে ডিটেলসে লিখতে বলছে, তার মানে এইখানে ডিটেলসগুলো দিতে হবে পুরোটা। আর এখানটা পারলে আরো এক্সট্রা করে লিখলে, এই যে আমি এত কিছু বললাম, সক্ষত্র বর্গে ই আছে, কবল বর্গে ই আছে, এইরকম। সেক্ষেত্রে বিনয়েন্দ্র চৌধুরী বইটা দেখতে পারো, ওখানে প্রচুর ডিটেলসে আছে। আর কিছু প্রশ্ন আছে?